হাই, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলার লাস্ট সুপারস্টার বা এখনের মেগাস্টার দেবদাকে নিয়ে। যদি মেগাস্টার শব্দটা নিয়ে কিছু জনের আপত্তি আছে বা কিছু জনের সামথিং একটা কী বলে সংকোচ বা এরকম কিছু একটা আছে, তো সেটা নিয়ে পরে আলোচনা করছি, সেই বিষয়টা আসবো। তো তার আগে বলি, আসলে দেবদাকে নিয়ে না আমার ছোটোবেলার একটা বিশাল পরিসর জড়িত রয়েছে। দেবদাকে নিয়ে আমি খুব নস্টালজিক। আসলে যখন স্কুল যেতাম, তখনকার সময় যখন স্কুল যেতাম, যাওয়ার আগে সঙ্গীত বাংলায় দেবদার গান শুনতাম। সঙ্গীত বাংলা থেকে মানে স্কুল থেকে ফিরে এসে ওয়েট করতাম, মানে সঙ্গীত বাংলাটা খুলে ওয়েট করতাম কখন দেবদার গান আসবে, কখন শুনবো। আমার এখনও মনে আছে যে পাগলু ডান্স, বলো না তুমি আমার ফিল্ম থেকে যে পাগলু ডান্স গানটা এসেছিলো, ওটা আমি তুলেছিলাম টিভি দেখে দেখে। আমি পাড়ায় নাচ করতাম, সবাই সেই সময় আমাকে মানে আমাদের এই পাড়া দেব বলতো, কারণ আমি দেবদার গানে নাচ করতাম, নাচ তুলতাম। সে পাগলু ডান্স হোক বা ভজ গৌরাঙ্গ হোক, এগুলো করতাম। তো যাই হোক, তো দেবদাকে নিয়ে ছোটোবেলার অনেকটা একটা সময় জড়িত রয়েছে। তাই সেই মানুষটার 20 বছর কমপ্লিট হয়েছে। তো আমার একজন ফ্যান বয় হিসাবে আমার মনে হলো যে তাকে ট্রিবিউট জানিয়ে একটা ভিডিও আমার করা উচিত। তাই আমি আজকে একটা ভিডিও করছি। একটা মানুষ যাকে একসময় প্রচণ্ড ট্রোল হতে হয়েছিল, যে ভালো অভিনয় করতে পারে না, বাংলা বলতে পারে না, ফিল্মি ব্যাকগ্রাউন্ড ছাড়া উঠে আসা। তার বাবা ফিল্মের সেটে ক্যাটারিংয়ের ব্যবসা ছিল, তো সেটাকে তো ডাইরেক্ট ফিল্মের সঙ্গে সংযোগ বলা যায় না। তো সেই দিক থেকে একটা ফিল্মের ব্যাকগ্রাউন্ড ছাড়া একজন উঠে আসা, যে বম্বে থেকে এখানে উঠে আসা, মানে বম্বের থেকে সেখান থেকে বাংলায় এসে ঠিক মতো কথা বলতে না পারা, মানে বাংলা বলতে না পারা সত্ত্বেও অনেকে বলতো যে বাংলা বলতে পারে না দেব, সে তো অভিনয় করতে পারে না, ঠিক করে বাংলাই বলতে পারে না। কত ট্রোল শিকার হয়েছে সেই লোকটা। সেখান থেকে সেইগুলোকে মেনে নিয়ে আজকের এই মেগাস্টার জার্নিটা সহজ ছিল না। মানুষটাকে অনেক অপমান সহ্য করতে হয়েছে, সবই বলবো। তো ফার্স্টে এই যে মেগাস্টার ট্যাগটাকে নিয়ে কয়েকজনের মধ্যে সমস্যা রয়েছে, কয়েকজনের মধ্যে। তো এইটাকে নিয়ে আগে বলি যে কেন সে মেগাস্টার, বা বাংলা ফিল্মের, বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের কি কি অবদান, দেব না আসলে বাংলা সিনেমার কি অবস্থা, মানে কোন জায়গায় থাকতো, সেই ব্যাপারটাকে নিয়ে আমি বলবো। তো 2007-এ আই লাভ ইউ ফিল্মটা ব্লকবাস্টার হয়, রবি কিনাগির পরিচালনায় এসজিএফের ব্যানারে সেই ফিল্মটা ব্লকবাস্টার হয়, অনেক রেকর্ডও করে। তো তারপর থেকে দেবদার হিটের যে রান শুরু হয়, 2007 থেকে টানা 2013 অবধি যে কটা ফিল্ম এসছে দেবদার, মানে স্পেশাল অ্যাপিয়ারেন্স ছাড়া নিজের সোলো ফিল্ম যে কটা এসছে সব কটা হিট, একটা ফ্লপ নেই। সে আই লাভ ইউ, তারপরে প্রেমের কাহিনী, মন মানে না, চ্যালেঞ্জ, পরাণ যায়, সেদিন দেখা হয়েছিল, লে ছক্কা, দুজনে, রোমিও, পাগলু থেকে শুরু করে চাঁদের পাহাড়, পাগলু 2, যে কটা ফিল্ম এসছে সব কটা ব্লকবাস্টার। রংবাজ, সব কটা ব্লকবাস্টার বা হিট বা সুপার হিট, তো বা অল টাইম ব্লকবাস্টার। তো ইভেন তখন সেই 18টা হিট দেওয়ার পরেও এখন যদি কোভিডের পরবর্তী, মানে 2020-তে কোনো বই আসেনি, 2021 থেকে বই আসা স্টার্ট হয় 50% অকুপেন্সিতে। তো কোভিডের পরবর্তী সময় থেকে এখনও অবধি সেই লোকটা একটা ফ্লপ দেয়নি। মানে কোভিডের পরবর্তী সময় আসে গোলন্দাজ, যেই ফিল্মটা 50% অকুপেন্সিতে 6 কোটির ওপর ব্যবসা দিয়েছিল। 50% অকুপেন্সিতে 6 কোটির ওপর ব্যবসা দেয়, ঠিক আছে। তো ইভেন এখনও খাদান 20 কোটির ওপর ব্যবসা দেওয়ার পরেও ধূমকেতুও সেই রানটা ফলো করলো, ধূমকেতুও 20 কোটির ওপর ব্যবসা দিল। মানে এই লোকটা লাস্ট 2টো সিনেমা মিলিয়ে ইন্ডাস্ট্রিকে 40 কোটির উপর ব্যবসা দিয়েছে। তা তাকে মেগাস্টার বলবে না? অবভিয়াসলি তাকে, সে আজকে অডিয়েন্সকে ডাকলে মানে অডিয়েন্স পাগলের মতো ছুটে আসে। এই যে কালকে যেই ট্রেলার লঞ্চ ইভেন্টটা হলো, একটা বাংলা সিনেমার ট্রেলার লঞ্চ ইভেন্ট হচ্ছে নেতাজি ইনডোর স্টেডিয়ামে। সেই ট্রেলার লঞ্চ ইভেন্টটা মানুষ টাকা দিয়ে টিকিট কেটে এসছে, প্রায় পুরো স্টেডিয়াম, আমি তো ছিলাম, পুরো স্টেডিয়াম পুরো ভর্তি ছিল। যখন এই একটা মানুষ ডাকলে পুরো স্টেডিয়ামটা পুরো ভরে যায়, মানুষ ভরে আসে। তো অবভিয়াসলি সেই লোকটা তো মেগাস্টার। এবার যদি শুরুর দিকে যাই, যখন জিদ্দা যখন এসছিল, তার পরবর্তী সময়, মানে জিদ্দা 2002-এ আসে আর দেবদা আসে 2005-এ। এবার ওই 2002 থেকে 2005-এর সময়ের মধ্যে জিদ্দা অনেক হিট দিয়েছে। এবার লাস্টের দিকে কিছু সময় বাংলা ইন্ডাস্ট্রির কিছু মানে একটু ডামাডোল চলছিল, কারণ নতুন হিরো উঠে আসছে না। জিৎ নতুন উঠে এসছে, জিৎ কিছুটা টানছে, বোম্বাদা সেই সময় মার্কেটটা যতদূর জানি একটু ডাউন ছিল, আর মিঠুন দাও
যে খুব একটা বাংলা বই করছে বা করলেও যে খুব একটা হিট দিতে পারছে সেই, বা হিট দিচ্ছে হয়তো, কিন্তু নতুন হিরো উঠে আসছে না, এই একটা সমস্যা ছিল। তো তখনই আসে আই লাভ ইউ। আই লাভ ইউ ফিল্মটা ব্লকবাস্টার হয়। তখনও দেবকে দেব হিসাবে অনেকে চেনেনি। আসে মন মানে না বা প্রেমের কাহিনী। তো প্রেমের কাহিনী থেকে দেবকে মানে একটা নতুন হিরো আসছে, একটা সেই যে হিরো মানে ওই ফিল্মে একটা গান ছিল যে প্রেমের কাহিনীতে একটা ও মাই লাভ বলে গান ছিল, ওই গানটা থেকে মানুষ মানে বাংলার মানুষ এক নতুন হিরো পায়, যে এমন একজন হিরো যেই হিরো বাংলা মানে যেটা বাংলায় আগে ছিল না, যে বাংলার হিরোরাও বলিউডের মতো হিরোদের মতো নাচতে পারে, একটা লম্বা চওড়া চেহারা, ফিজিক্স খুব ভালো, মোটামুটি নাচতে ভালোই পারে, বলিউড স্টাইলে নাচতে পারে, সেই ধরনের হিরো আসে। তো সেই তখন থেকে ইন্ডাস্ট্রির নতুন হিরো পায়, সেটা হচ্ছে দীপক অধিকারী বা দেব। তারপর থেকে মন মানে না টাইটেল ট্র্যাক, সেটা ব্লকবাস্টার। সেই জুবিন গার্গকে মানে জুবিন গার্গ আর দেবের একটা আলাদাই একটা কেমিস্ট্রি ছিল, মানে জুবিন মানে দেবের লিপ আর জুবিন গার্গের গলা, সেই লোকটা এখন নেই, এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, মানে ভাবতে খুব খারাপ লাগছে। যাই হোক, জুবিন গার্গের গলা আর দেবদার লিপ একটা আলাদাই ইমোশন। সেই সময় জুবিন গার্গ আর দেব মানেই হিট। তো সেই ফিল্মে দেব কোহলি জুটি, মানে দেব কোহলি জুটি এখনও সেলিব্রেটেড হয়। তো তখন থেকে সেই গানটা থেকে দেবদাকে দেব হিসাবে চেনা শুরু করে, যে একজন হিরো, একটা স্টার আস্তে আস্তে উঠে আসছে। তারপরেই আসলো দেবদার কেরিয়ারের মূল টার্নিং পয়েন্ট, কি ফিল্ম? চ্যালেঞ্জে একটা গান ছিল ভজ গৌরাঙ্গ। ওই ফিল্মটা শুরু হওয়ার কিছু সময় পরেই ওই ক্লাইম্যাক্সে একটা ফাইট আছে, মানে ক্লাইম্যাক্স বলছি, শুরুর দিকে একটা ফাইট আছে, ওই গেটে যে এন্ট্রি হবে, তারপরে একটা ফাইট আছে, ওই ফাইটটার পরেই আর কি ভজ গৌরাঙ্গ। সেইখান থেকে দেব হয়ে গেল স্টার। সেই ফিল্মটা, চ্যালেঞ্জ ফিল্মটা দেবকে পুরো স্টার, মানে তার আগে হিরো ছিল, আস্তে আস্তে উঠছিল। চ্যালেঞ্জ ফিল্মটা দেবদাকে পুরো স্টার হিসাবে এস্টাবলিশ করলো, যে হ্যাঁ সেই সময় মানে আয়লা এসেছিল। তো যাই হোক, 2009 সাল, তো সেই ওই ফিল্মে ভজ গৌরাঙ্গর পরে মাহিবে, এরকম প্রচুর গান। তারপরে ওই সেম ইয়ারে 2009 আসে পরাণ যায় জলিয়ারে, দেব শুভশ্রী। চ্যালেঞ্জও দেব শুভশ্রী ছিল। দেব শুভশ্রীর একটা কি বলবো, একটা কেমিস্ট্রি তৈরি হয়, একটা জুটি তৈরি হয়, যেই জুটিটা সেলিব্রেটেড হয়। কয়েকদিন আগে ধূমকেতু এলো, সেলিব্রেটেড হয়েছে। তো দেব কোয়েল, দেব শুভশ্রী, এইরকম সেলিব্রেটেড জুটি তখন তৈরি হয়। তো ওই দেবদার ওই যে স্টারডাম, ওই যে স্টার ইমেজ আস্তে আস্তে চ্যালেঞ্জ থেকে তৈরি হয়। ওই যে অ্যাকশন হিরো, চ্যালেঞ্জের জন্য দেবদা আনন্দলোক থেকে বেস্ট অ্যাকশন হিরোর অ্যাওয়ার্ডটাও পেয়েছিল। তো তখন থেকেই দেব মানে বাংলার অডিয়েন্সকে হলমুখী করা, মানে হলে ফিরিয়ে আনা, এই একটা বাংলা দর্শকে বাংলা সিনেমা নিয়ে আলোচনা করার একটা চর্চা তৈরি হয়েছিল, একটা হয়ে গিয়েছিল, যে বাংলা একটা হিরো এসছে যে বলিউডের মতো নাচতে পারে। তারপরে দেবদার যে কটা ফিল্ম যা ব্যবসা করতো, ওই দেবদার যেই ফিল্মগুলো ব্যবসা করতো, সেই ব্যবসা থেকে কিন্তু এখন যে আর্ট ফিল্মগুলো হয় বা এর আগে যে আর্ট ফিল্মগুলো হয়েছে যা বা ফ্যামিলি ড্রামা হয়, সেই অ্যামাউন্টটা কিন্তু সেই সময় থেকে উঠেছে বলেই সেই অ্যামাউন্টটা দেবদার সেই সময় অ্যামাউন্ট থেকে মানে সেই সময় যেই বিজনেস হতো, মানে 50 টাকা সেই সময়, মানে পরাণ যায় জলিয়ারে আমি 30 টাকা টিকিটে দেখে এসেছি গিয়ে, 30 টাকা টিকিট। তখন তো এত মাল্টিপ্লেক্স ছিল না, তখন সিঙ্গেল স্ক্রিনই ছিল, আর সেই সময় টিকিটের দাম 30 টাকা 50 টাকা এরকম ম্যাক্সিমাম ছিল। তো সেই 30 টাকা 50 টাকা টিকিটের প্রাইসে দেবদার ফিল্ম 9 কোটি 10 কোটি কামিয়েছে। পাগলু মানে ইন্ডাস্ট্রি হিট, অল টাইম ব্লকবাস্টার, 11 কোটির ওপর ব্যবসা দিয়েছিল 2011 সালে। পরাণ যায় 9 কোটির ওপর ছিল, চ্যালেঞ্জও সামথিং ওই রকমই। তো ওরকম 50 টাকা 30 টাকা টিকিট প্রাইসে সেই সময় এত ব্যবসা, মানে ওটা যদি এখনকার প্রাইসে আমি যদি কনভার্ট করি, সেই বক্স অফিসটা মিনিমাম গিয়ে দাঁড়ায় 50 থেকে 60 কোটি টাকা। তো ভাবুন যে ওই যে ব্যবসাগুলো এসেছিল বলেই এখন কিন্তু সেই আর্ট ফিল্মে সেই ইনভেস্টমেন্টটা হচ্ছে। এই লোকটার 20 বছরের কেরিয়ারে যদি রঘু ডাকাত সিনেমাটা এখন অবধি বাদ দিই, কারণ ওটা রিলিজ হয়নি, 47টা ফিল্ম তার 20 বছরের কেরিয়ারে এসছে, যার মধ্যে 8খানা মাত্র ফ্লপ, বাকি সব কটা নয় হিট, নয় অল টাইম ব্লকবাস্টার, নয় ব্লকবাস্টার। এই লোকটাই যার কেরিয়ারে, মানে এই লোকটার মানে কি বলবো, অধিকারেই প্রথম 5 কোটি, প্রথম 10 কোটি, 15 কোটি, 20 কোটি, ইভেন অ্যামাজন অভিযান যেটা প্রায় 50 কোটির সমান বক্স অফিস ছিল, সব রেকর্ড এই লোকটারই দখলে।
তাকেই তো মেগাস্টার বলবে। সমস্ত বাংলার বক্স অফিসে যত রেকর্ড আছে সব দেবদার দখলে। আমি বলছি না শুধু দেবদার একারই কন্ট্রিবিউশন, জিদ্দারও আছে। আমার এখনও মনে আছে যে সময় পাগলু আর শত্রু একসঙ্গে ক্ল্যাশ হয়, আলাদা উত্তেজনা ছিল হলের মানে এক পাশে রাস্তার এপারে চলছে শত্রু, ওপারে চলছে পাগলু। সে দুই দল মানে দুই হিরোর ফ্যানবেজের মধ্যে আলাদা উত্তেজনা। ওইখানেও ওই মানে শত্রুতেও একই লাইন, পাগলুতে তার মানে 4 ডবল লাইন। মানে এটা ফ্যাক্ট যে পাগলু সেই সময় শত্রুর থেকে অনেকটাই বেশি ব্যবসা করে, ব্লকবাস্টার হয়, শত্রু হিট হয়। তো সেই অরাটা আমরা দেখে এসেছি, জিদ্দা দেবদার সেই অরাটা। তো যাই হোক, তো সেই যে অরাটা, সেই দেবদার যে সেই একটা ব্যাপার যে দেব সুপারস্টার দেব, তাকে দেখতে যাব, তাকে দেখব, তাকে সিনেমার পর্দায় দেখব, তাকে সেলিব্রেট করব, তার সেই বক্স অফিস সেই বক্স অফিসগুলো দিয়েছিল বলেই আজকের বা এখনের যে আর্ট ফিল্মগুলো যে চলে আসছে সেইগুলোর মধ্যে ইনভেস্টমেন্ট হচ্ছে। তো একটা বিশাল বড় কন্ট্রিবিউশন দেবদার আছে, মানে বাংলার বক্স অফিসের কিং, সত্যি কিং। মানে 2007 থেকে এখনও অবধি যা বক্স অফিসে যা রেকর্ড সব তার, রেকর্ড গড়া থেকে ভাঙা সব সেই করে। তো একটা 20 বছরের একটা ইনক্রেডিবল জার্নি। মানে লোকটা কম ট্রোলের শিকার হয়নি, মানে বাংলা ইন্ডাস্ট্রিতে দেবের মতো ট্রোলের শিকার কেউ হয়নি। সেই যে বাংলা বলতে পারে না, দেব বাংলা বলতে পারে না, অভিনয় পারে না, সেইখান থেকে সে জেদ নিয়েছে আমি সুপারস্টার বা আমাকে ইমপ্রুভ করে আমার জায়গাটা সেই পর্যায়ে নিয়ে যাব। সেই ট্রোলকে আমি একটা জিনিস আমার দেবদার খুব ভালো লাগে, ট্রোলকে খুব ভালো নিতে পারে, মানে ট্রোলকে অ্যাকসেপ্ট করে। আমি কখনো দেবদাকে আক্রমণ করতে দেখিনি এক ফোঁটাও। দেবদার একটা ইন্টারভিউ আছে, দেবদা বলছে যে ট্রোলকে আমি মানে ভালোভাবে নিই, ট্রোলকে আমি শিক্ষা হিসাবে নিই, ট্রোলকে আমি অ্যাকসেপ্ট করি। ইভেন এটাও মানে দেবদা নিজেকে নিয়ে নিজেই ট্রোল করতো যে সে বাংলা বলতে পারতো না, হ্যানা তা না, এই যে ব্যাপারটা নিয়ে এটা নিয়েও সে প্রমোশন করেছে। তো সে বলছে যে ট্রোলটাকে মানে যে সাকসেস পায় বা যে সফল হয়, মানুষ তাকে নিয়ে বেশি সমালোচনা করে। তো আমি ট্রোলটাকে খুব স্পোর্টিংলি নিই, ট্রোল থেকে আমি অনেক কিছু শিখি। তাই যে আমাকে নিয়ে যে ট্রোল করে যে সুখী থাকে, যে আনন্দ পায় সে পাক, আমি কাউকে আক্রমণ করি না। দেবদার কেরিয়ারে একটা বড় অ্যাচিভমেন্ট কি শুনবেন, 8 থেকে 80 দেবদাকে সবাই ভালোবাসে। কালকে যে প্রোগ্রামটা ছিল অনেক বয়স্ক ছিল, একদম দাদু ঠাকুমা, একদম ভিআইপির যে একটা জাল ছিল ওই ফ্রন্ট, আমি দেখছি যে ফ্রন্ট ফুটে কয়েকজন বয়স্ক মহিলা ছিলেন, মানে ভালোই মানে ঠাকুমার এজে আর কি। তারা দেবদার গানে নাচছে, দেবদাকে এরকম ডাকছে, দেব করে চিৎকার করছে, দেবদাকে ডাকছে। আর একটা হচ্ছে যারা একসময় আমাদের পাড়াতেই কয়েকজন আছে বা যারা একসময় দেবদাকে ট্রোল করতো যে দেব অভিনয় পারে না, দেবের বই কেউ দেখতে যায়, এইরকম করতো, আমি শুনতাম। তো তারাই আজকে দল বেঁধে দেবদার বই দেখতে যায়। টনিক, প্রজাপতি, তারাই দেখতে যায় আর দেখে এসে বলে না দেবের বই ভালো লাগলো, দেবের অভিনয় ভালো লাগলো। তারাই দেবকে বলে হ্যাঁ দেব ভালো অভিনয় করেছে। যারা একসময় দেবকে নিয়ে ট্রোল করতো তারাই আজকে দেবকে ভালো বলছে। এটাই দেবদার অ্যাচিভমেন্ট। এর থেকে কী চাই? এই ডাউন টু আর্থ ব্যাপারটা তার মধ্যে আছে বলেই এই ভালো মানুষটা, মানে দেব অ্যাজ আ মানুষ খুবই ভালো। এই ব্যাপারগুলো আছে বলেই সে আজকে মেগাস্টার, সুপার মানে স্টার, একজন হিরো থেকে স্টার, একজন আউটসাইডার থেকে হিরো, ফ্লপ মানে সিনেমা দেওয়ার পরেও সে হিরো হয়েছে, সেখান থেকে সে স্টার হয়েছে, স্টারে বা সুপারস্টার, আজকে মেগাস্টার। একটা 20 বছরের ইনক্রেডিবল জার্নি, অনেক চড়াই উতরাই, অনেক ট্রোলের শিকার, এত কিছুর পরেও সে মুখ বুঝে নিজেকে প্রমাণ করে দিয়েছে যে সে কেন সুপারস্টার, সে কেন মেগাস্টার। তো দেবদাকে নিয়ে আমার মানে ছোটোবেলার অনেক স্মৃতি আছে, মানে আমি একজন দেবদার ফ্যান। তো কি বলবো, সেই মানুষটা আমার ছোটোবেলার কেরিয়ারের অনেকটা বড়, আমার ছোটোবেলার কেরিয়ারকে রঙিন করে দেওয়ার একটা অনেক বড় অবদান এই মানুষটার আছে। তো 20 বছরের কেরিয়ারের একটা ইনক্রেডিবল জার্নি। দেবদাকে অনেক শুভেচ্ছা। আমরা সবসময় বা আমি পার্সোনালি তোমার সবসময় পাশে আছি। তুমি আরও অনেক এরকম বই করো, অনেক ভালো বই করো, আমরা এরকম অনেক বেঙ্গল ট্যুর করো, এরকম অনেক ইভেন্ট করো, আমরা যাব দেখতে, তোমাকে পুরো দমে সাপোর্ট করব। তো ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের অনেক এরকম অনেক ফিল্ম উপহার দিও আর অনেক আনন্দ দিও। আমরাও কথা দিচ্ছি তোমার পাশে সবসময় থাকবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে বলবেন, আর চ্যানেলটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।